উত্তর পাবেন। ওখানে একটা টিম আছে, তারা কাজ করে। আমরা তাহলে সরাসরি ই রিটার্ন সিস্টেমে ঢুকে পড়ি। আপনারা তো জানেন ইতিমধ্যেই যে ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য করদাতার একটি নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের প্রয়োজন হয়। মোবাইল ফোন নিজের নামে নিবন্ধিত না হলে করদাতা কিন্তু রেজিস্ট্রি করতে পারে না এই সিস্টেমের মধ্যে। তাহলে এটাই এটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। আর এর বাইরে তো আপনার টিআইএন অবভিয়াসলি আছেই, ফলে আপনার সেটা নিয়ে তো সমস্যা নেই। টিএন দিয়ে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই বাটনে ক্লিক করলেই আপনার টিআইএন এবং আপনার পাসওয়ার্ড, যখন আপনি সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন তখন যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। তা আমরা তাহলে একটি টিআইএন এ প্রবেশ করি, প্রি সেট যেটা, সেখানে আমরা একটা প্রবেশ করি 7 পাসওয়ার্ড দেই এখন। আচ্ছা, সিস্টেমে আমরা লগ ইন করতে পেরেছি সফলভাবে। অর্থাৎ আপনার আইডি হচ্ছে আপনার টিআইএন এবং পাসওয়ার্ড হলো আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন ডিউরিং ইউর রেজিস্ট্রেশন, এইটি দিয়ে আপনি লগ ইন করবেন। এটি বাই দিস টাইম আমরা সবাই অভ্যস্ত হয়েছি, যেহেতু আমরা সিস্টেমে হয়তো আজকের আগে অনেকে প্রবেশ করেছি। আর এখানে আসলেই আমরা উপরে ডান দিকে আমরা কর বর্ষ পাবো। এখানে দুটো কর বর্ষ আছে, 24-25, 25-26। তো যারা 24-25-এ দিয়েছেন তারা 25-26-এ আসলে 24-25-এর কিছু তথ্য আপনি পাবেন। আর যারা আগের বছরে দাখিল করেননি তারা এই মেনুতে আসলে বেসিক্যালি কিছু পাবেন না। আমরা 25-26 যেটা ডিফল্ট আছে এটাই প্রবেশ করব আমরা। আর যখন রিভাইজ রিটার্ন দেওয়ার সুযোগ আসবে তখন আপনার এই রিভাইজ রিটার্নের অপশন ওপেন হবে, এটি এখন আর ওপেন নেই। আর ডান দিকে যে করদাতার নাম ছবি দেখাচ্ছে, এখানে আপনি করদাতার প্রোফাইল দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর সিস্টেম থেকে লগ আউট করতে পারবেন আপনি। বাম দিকে আমাদের রেগুলার ই রিটার্ন এবং ট্যাক্স রেকর্ড। ট্যাক্স রেকর্ডে সাধারণত আপনি রিটার্ন জমা দেওয়ার পরে অ্যাকনলেজমেন্ট রিসিট, তারপরে রিটার্ন, চালান, এগুলো সব আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার কোনো রেকর্ডের জন্যই আর আপনার অফিসে কর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যতক্ষণ না পর্যন্ত আপনার ফিজিক্যাল সিগনেচার সম্বলিত কোনো ডকুমেন্টের প্রয়োজন হয়। ডিজিটাল সিগনেচার হলে আর আপনার এগুলোর কোনো প্রয়োজন হবে না। তার মানে কর অফিসে এখন আর যাওয়ার আপনার প্রয়োজন নাই। আপনি যদি সঠিক তথ্য দাখিল করেন, সব যদি ঠিক থাকে, তাহলে অ্যাপারেন্টলি আপনার রিটার্ন অডিটে পড়ার সম্ভাবনাও নাই। ফলে অডিটেও যদি না পড়ে আর অন্য কোনো প্রয়োজনে আপনার যদি ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন না হয়, তাহলে আপনার কখনোই ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। ফলে সিস্টেমটি করদাতা এবং কর অফিস এই দুটোর মধ্যে একটি দূরত্ব বজায় রাখতে সহায়তা করবে, যে আপনার কে কর অফিস কর্তৃক যে হয়রানির যে সুযোগ বা যে অভিযোগ, সেগুলো কমে আসবে ক্রমশ আপনি যদি এই সুবিধাটা গ্রহণ করতে পারেন সঠিকভাবে। আর রিটার্নে যদি আপনি রিটার্নে যদি আপনি ভুল তথ্য দেন কখনো, তাহলে নিঃসন্দেহে সেটি অডিট যোগ্য এবং সেটি আপনার হয়তো কারো কারো ক্ষেত্রে অডিট হচ্ছেও। সুতরাং আপনারা তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকবেন যাতে সঠিক তথ্য আমরা দেই সব সময়, তাহলে আমরা অডিট এড়াতে পারবো। আচ্ছা, রেগুলার ই রিটার্ন, আমরা তাহলে রেগুলার ই রিটার্নে আমরা প্রবেশ করি। রেগুলার ই রিটার্নে প্রবেশ করলে আমরা এরকম একটি উইন্ডো পাবো, যেখানে আহ কতগুলো বেসিক ইনফরমেশন চাচ্ছে, বেসিক প্যারামিটার, এর করে বেস করে আপনার সিস্টেম পরবর্তীতে আগাবে সামনের দিকে। অর্থাৎ আপনার যে রিকোয়ারমেন্ট গুলো অথবা আপনার যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনি সঠিকভাবে এখানে দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার যে পেজগুলো আসবে সেগুলো ভেরি মাচ রিলেটেড টু ইউ, আপনার রিলেভেন্ট পেজগুলো আসবে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে অপ্রয়োজনীয় জায়গায় যেন আমরা টিক না দিই বা অপ্রয়োজনীয় বক্স যেন আমরা সিলেক্ট না করি, যাতে আমরা এই যে পরবর্তীতে এক্সট্রা পেজ পাওয়ার থেকে আমরা মুক্ত থাকতে পারি। আর না হলে আপনি সব অপ্রয়োজনীয় ফিল্ডগুলো যদি চুজ করেন, তাহলে আপনার ওই পেপার রিটার্নের মতো এইসব ফর্ম আপনি পাবেন, সেটা আপনাকে বিরক্তির উদ্রেক করতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি যে রিটার্ন স্কিম সেলফ। আমরা জানি যে এই রিটার্ন ফর্মটি শুধুমাত্র ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য, কিন্তু কর্পোরেট রিটার্ন এখনো লঞ্চ করেনি এনবিআর। আশা করি হয়তো এবছরই তারা করবে কর্পোরেট রিটার্ন। তো ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য এই রিটার্নটি। রিটার্ন স্কিম সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 যেটা ডিফল্ট ছিল, ইনকাম ইয়ার আপনার 24-25,
করদাতার স্ট্যাটাস রেসিডেন্ট। এটা আমরা জানি যে যেসব করদাতা বাংলাদেশী তারা যদি বিদেশেও থাকে তাহলে তারা রেসিডেন্ট। হ্যাঁ, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ট্যাক্সের মধ্যে তফাৎটা হচ্ছে ট্যাক্স রেটে তফাৎ। রেসিডেন্ট ট্যাক্সপেয়ারের জন্য নর্মাল রেট প্রযোজ্য হয়, অর্থাৎ আপনার 4 লক্ষ টাকা করমুক্ত, তারপরে 5%, 10% এরকম হবে। আর নন রেসিডেন্ট ট্যাক্সপেয়ারের জন্য কোনো করমুক্ত ইয়ে নেই, আপনার থ্রেশহোল্ড লিমিট যেটা, এটা স্ল্যাব নেই, এবং তার টোটাল ইনকামের উপরে 30% এটা ট্যাক্স হয়। ফলে ট্যাক্স রেট অনেক হাই, হ্যাঁ, রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের ক্ষেত্রে। তাহলে এটা বাই ডিফল্ট রেসিডেন্ট আছে, এটাই থাকবে। আর ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম আপনার যদি আয়কর আইনের 6 শিডিউলের আপনার পার্ট এ তে করমুক্ত আয়ের কতগুলো তালিকা আছে। আপনারা যদি এটা দেখেন যে ষষ্ঠ তফসিলের অংশ 1, এই অংশ 1 এ কোন কোন আয় করমুক্ত তার একটা বিশাল লিস্ট আছে, 30-40টা লিস্ট আপনি পাবেন। তো এইসব খাতে আপনার যদি কোনো করমুক্ত আয় থাকে তাহলে আপনি এখানে ইয়েস টিক দিবেন, না হলে নো। আর বেতনের খাতে আমাদের যে করমুক্ত যে অংশ আছে, তো সেটা বেতনের খাতে যখন আয় নিরূপিত হবে সেখান থেকে সিস্টেম আলাদা করে ফেলবে যে কতটুকু করমুক্ত। এই জন্য সেটি শুধুমাত্র সেটি যদি আপনার থাকে তাহলে এখানে নো দিবেন। যাদের শুধুমাত্র শিডিউলে করমুক্ত ইনকাম আছে তারাই আপনারা এটি দিবেন। ডান দিকে দেখেন হেডস অফ ইনকাম। তো আমরা জানি যে করদাতাদের সকল আয়কে 7টি ভাগে ভাগ করেছে। তো আপনার জন্য যে প্রযোজ্য খাত সেই খাতগুলোতে আপনি টিক দিবেন বেসিক্যালি। আমরা 6টি খাতে টিক দিলাম, এখানে বিজনেসটা আমরা টিক দিলাম না, কারণ এখানে বিজনেস বেসিক্যালি হলো খুবই পেটি বিজনেস টাইপের অ্যাকাউন্টস এখানে আপনি করতে পারবেন। আর যাদের মূলত একটু বড় বিজনেস তাদের জন্য কিন্তু এই শীটগুলো প্রযোজ্য হবে না, তাদের জন্য বুকস অফ অ্যাকাউন্টস আলাদা করে তৈরি করতে হবে এবং সামারি ফিগারগুলো আপনি এখানে ইনপুট দিবেন। আর যারা ইউজুয়ালি যেমন ট্রেডিং বিজনেস করে বা গার্মেন্টস এর কি বলে পোশাক আশাক বিক্রি করে বাজারে বা মুদিমাল, যাদের বুকস অফ অ্যাকাউন্টস ওভাবে রাখে না যারা, তারা এটি ফিল আপ করে জমা দিতে পারে চাইলে। সেই জন্য এটি আমরা ঠিক দিলাম না। প্রথমে আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি হতে আয়, ইনকাম ফ্রম রেন্ট, আমরা প্রত্যেকটা হেডে আলাদা করে আলোচনা করব যখন ভিতরে যাব। ভাড়া হতে আয়, ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষি হতে আয়, ক্যাপিটাল গেইনস, মূলধনী আয়, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, আর্থিক পরিসম্পদ হতে আয়, এবং ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্য উৎসের আয়। নিচে আছে দেখেন যে আপনি যদি কোনো পার্টনারশিপ ফার্মের সদস্য হন তাহলে আপনার পার্টনারশিপ ইনকাম থাকলে এটি টিক দিবেন। আপনার যদি কোনো নির্ভরশীল কোনো সন্তান থাকে আপনার উপরে বা আপনার স্ত্রী, এদের যদি কোনো আয় থাকে তাহলে আপনি এই তৃতীয়টা টিক দিবেন। এর বাইরে বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো ইনকাম থাকে তাহলে সেটার উপরে আপনি টিক দিবেন। করযোগ্য ইনকাম, এটা বেসিক্যালি করমুক্ত ইনকাম হলে আমরা কোথায় যাব? এই যে বাম দিকে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এখানে যাব। আর কোনো ইউপির মেম্বার হলে আমরা শুধুমাত্র একটা টিক দিলাম অ্যাজ এ পার্টনার অফ আ ফার্ম, কারণ এটি অনেকেরই থাকে, সেজন্য আমরা এটি টিক দিয়ে গেলাম। যেহেতু আজকে যারা আছেন তারা অনেকেই হয়তো মানে কনসালটেন্সিও করান, এর ফলে আপনাদের এগুলো হয়তো জানা থাকা দরকার হতে পারে। বাট করদাতা হলে, যারা করদাতা আছেন নিজে রিটার্ন নিজে করতে চান, তাদের হয়তো অনেক কিছুই প্রযোজ্য হবে না এখানে। এবার দ্বিতীয় পেজে চলে এসেছি আমরা। দ্বিতীয় পেজে আরো কিছু বেসিক রিকোয়ারমেন্ট যেটি আপনাকে সিলেক্ট করে যেতে হবে, যেমন করদাতার লোকেশন অফ সোর্সেস অফ ইনকাম, অর্থাৎ আপনার আয়ের প্রধান উৎস কোথায়, আপনি কোথায় কাজ করেন, কোথায় চাকরি করেন বা কোথায় ব্যবসা করেন। এটি কেন প্রয়োজন? এটি প্রয়োজন হচ্ছে যে আয়কর আইনে আপনার বিশেষ মানে আয়কর আইন বিশেষ করে ফাইন্যান্স অ্যাক্টে বলেছে এটি যে একজন করদাতার যদি করযোগ্য আয় থাকে তাহলে তাকে ন্যূনতম 5,000, 4,000 বা 3,000 টাকা ট্যাক্স দিতে হবে। এই যে ন্যূনতম করের পরিমাণটা নির্ধারণ করা হয়েছে, এটি নির্ধারণ করা হয়েছে অন দ্য বেসিস অফ ইউর লোকেশন অফ ইনকাম, মানে আপনি কোথায় আয় করছেন, আপনার আয়ের উৎসস্থল কোথায়। যেমন ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি আপনার আয়ের উৎসস্থল হয় তাহলে আপনার জন্য ন্যূনতম কর হবে 5,000। আর ঢাকা চট্টগ্রামের বাইরে অন্যান্য সিটি কর্পোরেশন হলে আপনার জন্য ন্যূনতম কর হবে 4,000। আর সিটি কর্পোরেশনের বাইরে যদি আপনি থাকেন তাহলে আপনার জন্য ন্যূনতম কর হবে 3,000। তো আপনি এইগুলো এখান থেকে সঠিক জিনিসটা চুজ করলে সিস্টেম অটোমেটিক ধরে নিবে যে আপনার জন্য ন্যূনতম কর কত। তাহলে আমরা ঢাকা সিটি কর্পোরেশন ধরে আমাদের আলোচনাটা আগাই সামনের দিকে, যে আপনি ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি বা ব্যবসা কিছু একটা করেন। এরপরে নিচে আরো কয়েকটা প্যারামিটার্স আছে, যেমন আপনি যোদ্ধাহত মুক্তযোদ্ধা কিনা, আপনি ডিসেবল কিনা, আপনার ডিসেবল সন্তান আছে কিনা। এগুলো প্রয়োজন এই কারণে যে এগুলো যদি আপনার থাকে, তাই কোনো বৈশিষ্ট্য অধিকার যদি আপনি হন, তাহলে আপনার করমুক্ত যে সীমা আয়ের, একজন করদাতার স্বাভাবিক করদাতার করমুক্ত সীমা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 3.5 লক্ষ বর্তমানে, আর মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ। তো আপনার যদি এর বাইরেও কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন আপনি যোদ্ধা তো মুক্তিযোদ্ধা, তাহলে আপনার জন্য করমুক্ত সীমা হলো 5 লক্ষ, তাহলে আপনি এটা টিক দিবেন। আপনি যদি ডিসেবলড হন মানে প্রতিবন্ধী হন আপনি, তাহলে আপনার জন্য করমুক্ত সীমা হলো 4,75,000, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি আপনি টিক দিবেন। সিস্টেম অটোমেটিক আপনাকে ওই পরিমাণ ইনকামকে করমুক্ত করে দিবে। আর নেক্সট হলো ট্যাক্স রিবেট। এখানে আপনার যদি কতগুলো নির্দিষ্ট খাত আছে, যে খাতগুলো আপনি পাবেন
তফসিল, ষষ্ঠ তফসিলের পার্ট 3-এ, অংশ 3-এ, 6 শিডিউলের পার্ট 3-তে আপনারা কতগুলো খাত পাবেন, যেসব খাতে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে সরকার বলছে যে একজন করদাতার তার প্রদেয় করের উপরে সে একটা রেয়াত পায় বা একটা ডিসকাউন্ট পায়। অর্থাৎ তার যদি কর হয় 100 টাকা, তাহলে আপনাকে 10 টাকা কম নেবে সরকার, বলছে 90 টাকা হবে। শর্তই হচ্ছে যে 6 শিডিউলের পার্ট 3-তে যে খাতগুলো আছে এই খাতে আপনাকে ইনভেস্ট করতে হবে, যেমন সঞ্চয়পত্র কিনতে হবে আপনাকে, বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে, অথবা আপনাকে ডিপিএস করতে হবে, অথবা ইন্স্যুরেন্স করতে হবে, না এই জাতীয় কতগুলো কমন খাতের কথা বলছে। এর বাইরে আমাদের প্রভিডেন্ট ফান্ডের ইনভেস্টমেন্ট, এগুলো রেয়াতযোগ্য। তাহলে এটি আমরা টিক দিব, কারণ আমরা ধরে নেই যে আমাদের সবারই কিছু না কিছু বিনিয়োগ রয়েছে এবং আমরা রেয়াত পাই। আর ডান দিকে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্ট বলা হচ্ছে যে আয়কর আইনের 168 ধারায় বলছে যে করদাতার যদি 50 লক্ষ টাকার উপরে ওয়েলথ না থাকে তাহলে তার আপনার ওয়েলথ স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। তাহলে প্রথমেই আপনি এই প্যারামিটারস ঠিক করে নিতে পারেন যে আপনি ওয়েলথ স্টেটমেন্ট আপনার জন্য দেয়া ম্যান্ডেটরি কিনা। তো আপনি ওয়েলথ স্টেটমেন্ট দেয়া যদি এড়াতে চান তাহলে এই প্যারামিটারস গুলো আপনি যাচাই করে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি আপনি টিক দিবেন। যেমন 50 লক্ষ টাকার নিচে যদি হয় তাহলে আপনি নো দিলে আপনার আর ওয়েলথ স্টেটমেন্ট ফিল আপ করতে হবে না। তবে বলছে যে আপনার যদি 50 লক্ষ টাকার নিচে ওয়েলথ আছে, কিন্তু আপনার যদি গাড়ি থাকে, আপনার যদি অফশোর প্রপার্টি থাকে, আপনি যদি একটা কোম্পানির শেয়ার হোল্ডার ডাইরেক্টর হন, তাহলে কিন্তু আপনাকে রিটার্ন দিতে হবে, এই ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের সকলেরই ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে। সিটি কর্পোরেশনের মধ্যে আপনার কোনো হাউস প্রপার্টি আছে কিনা এটি এখানে লিখে যেতে হবে। এটি দরকার হচ্ছে যে গত বছর পর্যন্ত আইনে ছিল যে সিটি কর্পোরেশনের মধ্যে 8,000 স্কয়ার ফিটের উপরে থাকলে আপনার সারচার্জ দিতে হয় 10%। তো এই বছরে আপনার সিটি কর্পোরেশন শব্দটা উঠে গেছে, বলছে এনিহোয়ার ইন বাংলাদেশ আপনার যদি 8,000 স্কয়ার ফিট থাকে, কিন্তু ফর্মটা এখন ওরকম রয়ে গেছে আপনার। তাহলে আমরা ধরে নিলাম যে আপনার একটা ফ্ল্যাট আছে কোথাও 2,000 স্কয়ার ফিট যার আয়তন, 8,000-এর মধ্যে আমরা পড়িনি। তাহলে আমরা এখানে প্রযোজ্য খাতগুলো আমরা টিক দিলাম, দিয়ে এবার আমরা সামনে এগিয়ে যাই।